এবং সম্পাদক মহাশয় সন্দীপ রায়। হ্যাঁ, অবশ্যই। মন্মথনায় স্মৃতি সাধনাগারের সভাপতি তিনি। এবং একে একে আমি যারা অতিথি রয়েছেন তাদের সকলকেই আবেদন রাখবো যে যে সমস্ত ব্যক্তিরা আছে আমি নামগুলো একবার বলছি, এক এক করে এসে পুষ্পার্ঘ অর্পণ করবেন। গৌরবী ক্যামেরায় করছি নিজের মতো করে আপনারা নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতিনিধিকে পুষ্পার্ঘ অর্পণ করবেন। এলাকার গুণী মানুষরা, অতিথিরা আজকে আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। তাই আমরা বার্তা হরিণঘাটার পক্ষ থেকে আমাদের ক্যামেরায় গৌর ঘোষ সমস্ত অনুষ্ঠানটির পর্যবেক্ষণ করে ছবি তুলে সংগ্রহ করে আপনাদের কাছে উপস্থাপনা করবেন। আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন, বার্তা হরিণঘাটা, বার্তা হরিণঘাটার পাশে থাকুন। আমি দীপক কুমার মোস্তামি সকলকে আজকের দিনের শুভেচ্ছা জানিয়ে আমি ফিরে যাচ্ছি সেই এলাকায়, সেই আমাদের লাইব্রেরিতে যেখানে প্রতিযোগিতার অনুষ্ঠান চলছে সরাসরি সেখানে। উপস্থিত বিচারক মন্ডলী, এর সঙ্গে নানান জ্ঞানীগুণী ব্যক্তি এখানে রয়েছেন, তার সঙ্গে যারা তোমরা পার্টিসিপেন্ট রয়েছে এবং শ্রোতা যারা রয়েছেন প্রত্যেককে যথাযথ সম্মান, আদর, ভালোবাসা জানাচ্ছি। আসলে এই দিনটার গুরুত্ব কতটা সেটার অনুধাবন করার বয়স এই মুহূর্তে তোমরা যারা ছাত্রছাত্রী আছো তাদের অনেকেরই হয়নি। ধীরে ধীরে তোমরা এই দিনগুলোর গুরুত্ব, এই দিনটির গুরুত্ব তোমরা বুঝতে পারবে। তবে আজকে যেহেতু তোমাদের টপিকটা নেতাজি সুভাষচন্দ্রের স্বাধীনতা সংগ্রামে তার অবদান ও সাফল্যের উপর রয়েছে, তাই এই দিনটির ব্যাপারে আমি বিশেষ কিছু বলছি না। শুধু এইটুকু বলবো যে মন্মথনাথ পাবলিক লাইব্রেরি যে যে অনুষ্ঠানগুলো তোমাদের সামনে তুলে নিয়ে আসছে, তোমাদের যে সুযোগগুলো দিচ্ছে, সেই সুযোগগুলো কিন্তু তোমরা লাইব্রেরির এক বিশিষ্ট ব্যক্তি গোপাল ঘোষ সকলকে সৌজন্যমূলক ডায়েরি তুলে দিলেন সকল সদস্যের হাতে। বলো। মন্মথনাথ রায় সাধারণ স্মৃতি পাঠাগারে সভাপতি মহাশয়কে একটা ডায়েরি উপলব্ধ 23শে জানুয়ারি 2024 সালে লড়াই করার মানসিকতা ছিল। তারপরে তার রাজনীতিতে প্রবেশ করল 1939 খ্রিস্টাব্দে, 38 খ্রিস্টাব্দে, 39 খ্রিস্টাব্দে এরকম একটা সময় মহাত্মা গান্ধীর সাথে রাজনীতির আনি নাই। গান্ধীজির সাথে তার তিনি যখন সভাপতি হলেন কংগ্রেসের, নেতাজি সুভাষচন্দ্র বসু সভাপতি হওয়ার পরে তার সাথে তার চিন্তাধারা, তার সক্রিয়তা, তার চলার পথের সাথে কোথাও না কোথাও গান্ধীজির একটা মতপার্থক্য তৈরি হলো। গান্ধীজি এবং কারণভাবে দ্বিতীয়বার গান্ধীজি যখন
মিস্টার সিদ্ধারামাইয়া বলে একজন ভদ্রলোকের সভাপতি দায়িত্ব দেওয়ার জন্য চেষ্টা করেছিলেন পদপ্রার্থী, কিন্তু যে কোনো কারণে সুভাষ বোস আবার জয়ী হয়ে যায়। তখন গান্ধীজিরা আর কোনো অবস্থাতেই সুভাষ বোসকে সমর্থন করেনি সভাপতি থাকাকালীন। তখন সুভাষ বোস বাধ্য হয়ে ফরওয়ার্ড ব্লক গঠন করলেন এবং গঠন করার পর কংগ্রেস তাকে সাসপেন্ড করলেন। এইভাবে তার রাজনৈতিক জীবনটা কিছুটা শুরু হয়েছিল। কিন্তু ফরওয়ার্ড ব্লক গঠন করার পরে কংগ্রেস যখন সাসপেন্ড করে দিলেন, আর এই চরম দুরবস্থার সময়ও তিনি কিন্তু মূল লক্ষ্য থেকে সরে যাননি। তার লক্ষ্য ছিল কিন্তু এই জাতীয়তাবাদী আন্দোলনে ঢুকে ভারতবর্ষকে ইংরেজদের হাত থেকে মুক্ত করা। আর মূল লড়াই বা তার জায়গাটা ছিল এটি, সেই লক্ষ্য থেকে তিনি সরে যাননি। তারপরে তিনি কি করলেন, তিনি ভারতবর্ষ ত্যাগ করলেন। ভারতবর্ষ ত্যাগ করে তিনি কাবুলে গেলেন। কাবুলে গিয়ে সেখান থেকে তিনি চলে গেলেন রাশিয়াতে গিয়ে রাশিয়ায় তো স্ট্যালিন ছিলেন রাষ্ট্রপতি। স্ট্যালিনের সঙ্গে কথা বলেছেন, কিন্তু রাশিয়া তখন ইংরেজদেরকে জার্মানির সাথে যুদ্ধের পাশে পাওয়ার চেষ্টা করছিল। সুভাষচন্দ্র বসুর রাশিয়া সফরটা কতটা কাজে এলো না বলে তার মনে হলো। তখন রাশিয়া সফর শেষ করে তিনি জার্মানিতে পৌঁছে গেলেন হেলিকপ্টার বিমান যোগে, এবং সেখানে গিয়ে বার্লিনে গিয়ে সেখানকার পররাষ্ট্রমন্ত্রী তার সাথে গিয়ে দেখা করলেন। এবং পররাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করার পর তিনি কিছুটা এই তার কর্মকাণ্ডগুলো জার্মানিতে বসে করেছিলেন। তিনি সেই সময় প্রথম আজাদী ফৌজের প্রথম ধাপ ফ্রি ইন্ডিয়া আর্মি জার্মানিতে বসে করেছিলেন। সেটা হচ্ছে আজাদী বাহিনীর প্রথম ধাপ। তার মুখপাত্র ছিল আজাদী। মুখপাত্রটা ওখান থেকে জার্মানি সরকারের তরফ থেকে সহযোগিতায় মুখপাত্রটা বেরোতো ইংরেজি ভাষায়, ফরাসি ভাষায়, বিভিন্ন ভাষায় বেরোতো। এইভাবে তিনি জার্মানিতে বসে ভারতীয় সেনাদের 400 ভারতীয় সেনাদের ভেতরে থাকা যারা ছিল তাদেরকে নিয়ে তিনি এই কাণ্ড করেছিলেন। আমি একটু মিস করে চলে এসেছি। ভারতবর্ষ ত্যাগ করার আরো একটা কারণ ছিল, ভারত রক্ষা আইনে তাকে অ্যারেস্ট করা হয়েছিল। নেতাজি সুভাষচন্দ্র বসু ইংরেজরা অ্যারেস্ট করেছিলেন ভারত রক্ষা আইনে। তখন ভারত রক্ষা আইনে অ্যারেস্ট করা যেত। সেই অ্যারেস্টের পরেও ভেতরে অনশন করেছিল ছাড়তে হবে। সেই অনশনে ইংরেজ সরকার মাথা নিচু করে তাকে ঘরের মধ্যে রেখে দিয়েছিল। সে জিয়াউদ্দিনের মতো সেজে সে ভারতবর্ষ থেকে পালিয়ে গেছিল। তাকে চিনতে পারেনি কেউ। এই ঘটনাটা না বলে আমি এগিয়ে গেছি, এটা একটু বলে দিলাম। তারপরে এইভাবে চলতে চলতে জার্মানিতে বসে একের পর এক তিনি ইংরেজের বিরুদ্ধে লড়াই সংগঠিত করার চেষ্টা করে গেছেন। সেখানে বসে তিনি 3 রকম কংগ্রেস রেডিও, মুসলিম রেডিও এবং সম্ভবত আরেকটা রেডিওর নাম করে তিনি প্রচার পুস্তাকার ওখান থেকে জার্মানিতে বসে করে ইংরেজদের বিরুদ্ধে সর্বত্র লড়াই সংগঠিত করেছেন। তো এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে তখন প্রবল লড়াই সংগ্রাম কি করবে। তারপর সেখান থেকে তিনি জাপানে গেলেন। জাপানের প্রধানমন্ত্রী টোগোর সাথে ওদের যে আইনসভা বলে থাকে, ডায়েট বলে সম্ভবত, সেই জাপানের আইনসভায় ডায়েটে দাঁড়িয়ে তিনি সর্বোচ্চ ইংরেজদের বিরুদ্ধে লড়াইয়ের জাপান সরকারের পাশে থাকাকে আদায় করে নিলেন। খুব প্ল্যান করে সুন্দরভাবে সেই আদায়টা করে দিলেন। লড়াই একের পর এক কি হবে এগিয়ে যাচ্ছে সুন্দরভাবে পৃথিবী ঘুরে। এবং জাপান সরকারের পূর্ণাঙ্গ সহযোগিতায় তিনি একটু করে ভারতের স্বাধীনতা সংগ্রামের লড়াইকে আরো করে মানুষের সংগঠিত করছেন এবং সবাইকে ঐক্যবদ্ধ করছেন। তারপরে সেখান থেকে রাঙ্গিয়াতে সেখানে একটা ওই আজাদী ফৌজটা গঠন করলেন সিঙ্গাপুরে। আজাদী ফৌজ গঠন হয়ে যাওয়ার পরে
তারা সবাই মিলে এসে সামরিক একটা যুদ্ধক্ষেত্রের জন্য তৈরি করলো টিম 5টা ব্রিগেডে ভাগ করে সিঙ্গাপুর থেকে এসে। সেটা হচ্ছে নেতাজি ব্রিগেড, ঝাঁসি রানী ব্রিগেড, গান্ধী ব্রিগেড, এইভাবে 5টা ব্রিগেড তৈরি করে দিলেন সামরিক বাহিনী। এবং সেই ব্রিগেডকে সামনে রেখে দিল্লি চলো ডাক দিয়েছিলেন এবং তাদেরকে উদ্বুদ্ধ করেছিলেন নেতাজি এই স্লোগান দিয়ে, সবাই দিল্লি চলো। সেই ব্রিগেডকে সামনে রেখে জাপান সরকারের পূর্ণাঙ্গ সহযোগিতা নিয়ে তিনি দিল্লি চলোর দিকে এগোতে শুরু করেছেন। তখন এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে তিনি প্রথম গিয়ে কোহিমা গিয়ে দখল করেছিলেন এবং কোহিমা শহর দখল করে ভারতের পতাকা পুঁতেছিলেন। তারপরে যখন ইম্ফলে যাওয়ার দিকে অগ্রসর হচ্ছিলেন, কিন্তু তারপরে সেই সময় হঠাৎ করে দেখা গেল যে তৃতীয় বিশ্বযুদ্ধে জাপানের পরাজয় আসন্ন। তখন নেতাজি সুভাষচন্দ্র বসুর নেতৃত্বে, আজাদি ফৌজের নেতৃত্বে এই ব্রিগেডরা, এই সামরিক বাহিনীরা আর দিল্লি পৌঁছাতে পারেনি। ভারতবর্ষের স্বাধীনতাটা ঠিক অন্তিম মুহূর্তে আনার মুহূর্তে গিয়ে দাঁড়িয়ে পড়ল। এই হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসুর দীর্ঘ লড়াই। অনেক বলা যাবে, অনেক বলা যেত, কাহিনী সংক্ষিপ্ত। তার পরবর্তীকালে আমাদের এই লড়াই, এই সংগ্রাম, এই সেখানে তারপরে তাই মূল্যায়নটা মানে শেষটা কিভাবে হবে, তাই এটাই বলা যে তার স্বাধীনতা আন্দোলনের অবদান অস্বীকার করার জায়গা নেই। তার নেতৃত্ব, তার চলার পথ, তার দৃঢ় পরিকল্পনা সবাই ঠিক আছে। এটা আমি সম্প্রসারণ করলাম, শেষ করছি যেহেতু এখানে সময়ের একটা ব্যাপার আছে। তো যাই হোক, তো শেষটা এইটাই যে নেতাজি সুভাষচন্দ্র বসু আগামী দিন, নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিশ্চয়ই তার অবদান ভারতের স্বাধীনতা আন্দোলনে ছিল, আছে এবং থাকবে। তাকে বাদ দিয়ে ভারতের স্বাধীনতার চিন্তা করা যায় না। সে সম্পূর্ণভাবে তাই তিনি পুরোটা দখল করে নিতে না পারলেও তার লড়াই সংগ্রামকে আমরা স্যালুট করি, উন্নস করি। সবাই ভালো থাকবেন। নমস্কার। সমাপ্ত।